হাই ডিয়ার স্টুডেন্টস, প্রিভিয়াস ক্লাসে আমরা কতগুলো ডিসঅর্ডার সম্পর্কে পড়েছিলাম। ক্রোমোজোমাল ডিসঅর্ডার যেমন টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার এবং ডাউন সিনড্রোম, এবং বলেছিলাম আজকে আমরা একটা অটোজোমাল ডিসঅর্ডার যেটা আমাদের সিলেবাসে আছে, সেই অটোজোমাল ডিসঅর্ডার থ্যালাসেমিয়া। সেই থ্যালাসেমিয়া যেটা ক্রোমোজোমের মধ্যে অবস্থিত জিনের জন্যই হয়, কিন্তু যেটা আমরা হিমোফিলিয়া বা বর্ণান্ধতার ক্ষেত্রে পড়েছিলাম, এটা কি পড়েছিলাম যে এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত জিনের জন্য হয়েছিল। কিন্তু থ্যালাসেমিয়া যেটা হয় এটা হচ্ছে অটোজোমাল, অর্থাৎ এটা সেক্স ক্রোমোজোম বা এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত জিনের জন্য নয়। এটা হচ্ছে আমাদের বাকি যে 44টা অটোজোম আছে, সেই 44টা অটোজোমের মধ্যে কোনো একটা বা দুটো অটোজোমের উপর অবস্থিত জিনের জন্য হয়। অটোজোম মানে কি? অটোজোমও একটা ক্রোমোজোম। তাহলে এটা যদি একটা অটোজোমাল ক্রোমোজোম হয়, তাহলে এই ক্রোমোজোমের উপর অবস্থিত কোনো একটা জায়গায় কোনো একটা জিনের জন্য এই রোগটা হয়, থ্যালাসেমিয়া রোগটা হয়। বুঝতে পেরেছো? তো সেই জন্য এগুলোকে বলা হয় অটোজোমাল। যেহেতু অটোজোমের জন্য হয়, তাই বলা হয় অটোজোমাল ডিসঅর্ডার। ঠিক আছে? বা অটোজোমাল ডিজিজ বলা যেতে পারে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এই একটা অটোজোমাল ডিজিজ কি? থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া সম্পর্কে আজকে আমরা একটু স্টাডি করব। কি এই থ্যালাসেমিয়া? ঠিক আছে? তো এই থ্যালাসেমিয়া পড়ার আগে আমাদেরকে একটা সংক্ষিপ্ত কনসেপ্ট অর্জন করতে হবে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন সম্পর্কে। যেটা আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি, হিমোগ্লোবিনের স্ট্রাকচার সম্পর্কে আমরা জানি। হিমোগ্লোবিন হচ্ছে এমন একটা প্রোটিন যেটা 4টে পলিপেপটাইড দ্বারা গঠিত হয়, তাই তো? আমরা জানি হিমোগ্লোবিন একটা প্রোটিন যেটা কোথায় থাকে। হিমোগ্লোবিন সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। খুব সংক্ষিপ্ত আইডিয়া। হিমোগ্লোবিন হিমোগ্লোবিন হচ্ছে, এখানে দেখো দুটো আছে, একটা হচ্ছে হিমো আর একটা হচ্ছে গ্লোবিন। তার মানে হচ্ছে হিমো কথাটা এসছে হিম থেকে। ঠিক আছে? হিম মানে হচ্ছে লোহা, আয়রন। ঠিক আছে? আর গ্লোবিন হচ্ছে গ্লোবিন প্রোটিন থেকে, গ্লোবিউলিন প্রোটিন থেকে এসছে গ্লোবিন। ঠিক আছে? গ্লোবিউলিন যে প্রোটিন, সেখান থেকে আসছে গ্লোবিন। তো এই গ্লোবিন যে প্রোটিনটা, গ্লোবিন না, গ্লোবিউলিন না, গ্লোবিন। গ্লোবিন, এই যে গ্লোবিন যে প্রোটিনটা, সেই প্রোটিনটা তৈরি হয় হচ্ছে 4টে পলিপেপটাইড চেন দ্বারা। কি বললাম? 4টে পলিপেপটাইড চেন দ্বারা এই গ্লোবিন তৈরি হয়। তার মানে হচ্ছে হিমোগ্লোবিনের মধ্যে হিম বা লোহা তো থাকেই, তার সঙ্গে 4টে পলিপেপটাইড চেন থাকে। এই 4টে পলিপেপটাইড চেন যদি থাকে, তাহলে যেটা আমরা জানি একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার একটা হিমোগ্লোবিনের, সেই স্ট্রাকচারটা সম্পূর্ণ হয়। অর্থাৎ এই স্ট্রাকচারটা যদি ভেঙে দেখি, তাহলে দেখতে পাবো এই একটা পলিপেপটাইড চেন। ঠিক আছে? এই একটা পলিপেপটাইড চেন, আর মনে করো এই একটা পলিপেপটাইড চেন, আর এই একটা পলিপেপটাইড চেন। ঠিক আছে? তো এই যে পলিপেপটাইড চেন, এই 4খানা পলিপেপটাইড চেন দ্বারা গঠিত হচ্ছে এই সম্পূর্ণ হিমোগ্লোবিনটা। 4খানা পলিপেপটাইডের মধ্যে 2খানা পলিপেপটাইডের নাম হচ্ছে আলফা পলিপেপটাইড, আর 2খানার নাম হচ্ছে বিটা পলিপেপটাইড। ঠিক আছে? এই 4খানা প্রোটিনের পলিপেপটাইড চেনের মধ্যে 2টো থাকে হচ্ছে বিটা পলিপেপটাইড, আর 2টো থাকে হচ্ছে আলফা পলিপেপটাইড। ঠিক আছে? দিয়ে সম্পূর্ণ হিমোগ্লোবিনটা গঠিত হয়। এবং তোমরা জানো পলিপেপটাইডস, দ্যাটস মিন, এখানে এটাও পড়ে এসেছো ক্লাস 11-এ, অ্যামাইনো অ্যাসিড চেন। পলিপেপটাইড মানে কি? অ্যামাইনো অ্যাসিড চেন। এই যে অ্যামাইনো অ্যাসিড চেন,
তার মানে যদি এটা একটা অ্যামাইনো অ্যাসিড হয়, এটা একটা অ্যামাইনো অ্যাসিড হয়, এটা একটা অ্যামাইনো অ্যাসিড হয়, এগুলো যদি সব অ্যামাইনো অ্যাসিড হয়, তাহলে এই অ্যামাইনো অ্যাসিডগুলো এই পলিপেপটাইড, অর্থাৎ এই বন্ডগুলো বলা হয় পেপটাইড বন্ড, যেহেতু অনেকগুলো আছে তাই পলিপেপটাইড বলা হচ্ছে। তাহলে এই পেপটাইড বন্ড দিয়ে পরপর যুক্ত হয়। এইরকম অনেকগুলো পেপটাইড বন্ড দ্বারা যুক্ত যদি অ্যামাইনো অ্যাসিড চেন থাকে, তখন সেটাকে আমরা বলি পলিপেপটাইড। এই নলেজটা আমাদের আছে। তাহলে এইরকম পলিপেপটাইড গঠন হতে গেলে কি দরকার হচ্ছে? অ্যামাইনো অ্যাসিড দরকার পড়ছে। অ্যামাইনো অ্যাসিড কিভাবে তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিডের গঠন যদি আমরা দেখতে যাই, তাহলে দেখতে পাই এটা যদি একটা ডিএনএ হয়, এটা যদি একটা ডিএনএ হয়, সেই ডিএনএ থেকে কি হয়? প্রথমে আরএনএ তৈরি হয়। সেই আরএনএ বা ডিএনএর মধ্যে কি থাকে? কোডন থাকে। আরএনএর মধ্যে কি থাকে? TUG, CAUG, এরকম কোডন থাকে। এই তিনটে করে কোডন নিয়ে, কোডন থেকে একটা করে অ্যামাইনো অ্যাসিড গঠন হয়। এই নলেজটাও তোমাদের আছে, অ্যামাইনো অ্যাসিড গঠন হয়। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড গঠন হলো, তার মানে এখান থেকে একটা অ্যামাইনো অ্যাসিড, এই কোডন থেকে একটা অ্যামাইনো অ্যাসিড, এই কোডন থেকে একটা অ্যামাইনো অ্যাসিড, এই কোডন থেকে একটা অ্যামাইনো অ্যাসিড, এইভাবে পরপর এমআরএনএতে কি সিকোয়েন্স আছে, এমআরএনএ কি সিকোয়েন্স আছে, সেই অনুযায়ী কি হয়? পলিপেপটাইড চেন কিন্তু আমাদের শরীরের মধ্যে তৈরি হয়। তাহলে এই যে পলিপেপটাইড চেন, এই পলিপেপটাইড চেন যেটা দিয়ে হিমোগ্লোবিন গঠন হচ্ছে, সেটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? অ্যাকচুয়ালি কার সিগন্যাল দ্বারা উৎপন্ন হচ্ছে? ডিএনএ এর সিগন্যাল দ্বারা উৎপন্ন হচ্ছে, তাই তো? কিন্তু ডিএনএ থেকে কি হয়? এমআরএনএ, সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড বা পলিপেপটাইড হচ্ছে। এবার এই ডিএনএ কোথায় থাকে তোমরা জানো? ডিএনএ থাকে ক্রোমোজোমের মধ্যে। এটা যদি একটা ক্রোমোজোম হয়, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। তাহলে এতক্ষণ আমি রিভার্স অর্ডারে পড়ালাম, এবার যদি সোজাভাবে পড়াই, তাহলে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, সেই এমআরএনএ থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, সেই অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করে, সেই পলিপেপটাইডগুলো যুক্ত হয়ে কি গঠন করে? প্রোটিন গঠন করে, তাই তো? এইটা হচ্ছে আমাদের নলেজ বা এটা আমাদের কনসেপ্ট। তাহলে এইরকম একটা প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন। সেটা তাহলে কি হয়? অ্যাকচুয়ালি ক্রোমোজোমে যে ডিএনএ আছে বা ডিএনএ থেকে সেই কি হচ্ছে? পরপর সিগন্যাল থেকে সেখান থেকে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে। ঠিক আছে? এবার এই যে ডিএনএর যে একটা পার্ট, যে পার্টটা এই পার্টিকুলার একটা পলিপেপটাইড গঠন করছে, সেই পার্টটাকে আমরা কি বলতে পারি? জিন বলতে পারি। তাহলে অ্যাকচুয়ালি জিনের সিগন্যাল অনুযায়ী, ডিএনএর আরো মডার্ন আল্ট্রা কনসেপ্টে চলে গেলে কি হচ্ছে? জিনের সিগন্যাল অনুযায়ী সেখান থেকে একটা প্রোটিন তৈরি হচ্ছে। এই জিন কোথায় অবস্থিত? ক্রোমোজোমের উপর অবস্থিত, তাই তো? এই জিন ক্রোমোজোমের উপর অবস্থিত। এবার যদি এমন ঘটনা ঘটে যে এই ক্রোমোজোমের অবস্থিত যে জিনটা, সেই যে জিনটা এই হিমোগ্লোবিন গঠন করছে, সেটা যদি মিউটেশন হয়ে যায়, সেটা যদি নষ্ট হয়ে যায়, সেটা যদি মিসিং থাকে, তাহলে কি হবে? তাহলে এই হিমোগ্লোবিনটা ঠিকঠাকভাবে তৈরি হবে না। কারণ যে জিনটা এই পলিপেপটাইডগুলো তৈরি করছে, আলফা এবং বিটা পলিপেপটাইডগুলো, সেগুলো যদি মিউটেশন হয়ে যায়, তাহলে তো আলফা বা বিটা পলিপেপটাইড চেন গঠন হবে না। আলফা পলিপেপটাইডের জন্য দায়ী জিনটা যদি মিউটেশন হয়ে যায়, তাহলে আলফা পলিপেপটাইড গঠন হবে না, হিমোগ্লোবিন সম্পূর্ণ গঠন হবে না। আর যদি বিটা পলিপেপটাইড গঠনের জন্য দায়ী জিনটা মিউটেশন হয়ে যায়, তাহলে বিটা পলিপেপটাইড ঠিকঠাক গঠন হবে না, তাই তো? বিটা পলিপেপটাইড গঠন হবে না, তাহলে কি হবে? সেক্ষেত্রেও হিমোগ্লোবিনটা সম্পূর্ণরূপে গঠন হবে না। এবার যদি হিমোগ্লোবিন গঠন ঠিকঠাক না হয়, তাহলে আমাদের শরীরের মধ্যে কি ঘটনা ঘটবে? হিমোগ্লোবিনের গঠন যদি ঠিকঠাক না হয়, তাহলে আমাদের শরীরের মধ্যে কি ঘটনা ঘটবে? কি ঘটনা ঘটবে? আবার হিমোগ্লোবিনের যা কাজ, সে কাজটা হবে না। হিমোগ্লোবিনের কি কাজ আমাদের শরীরের মধ্যে? রক্তের মধ্যে উপস্থিত থেকে কি করে? হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে, তাই তো? আরবিসিতে অবস্থান করে। হিমোগ্লোবিন কোথায় থাকে? রক্তের মধ্যে। রক্তের আরবিসিতে অবস্থান করে, রেড ব্লাড সেলে অবস্থান করে। দিয়ে কি করে? অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড পরিবহন করে।
তাহলে এই কাজটা হবে না। এই কাজটা যদি না হয়, অর্থাৎ রক্তের মধ্যে হিমোগ্লোবিনের এই কাজটা হবে না, এক নম্বর। আর এই কাজটা যদি না হয়, তাহলে যার মধ্যে হবে না তার মধ্যে কিছু ডিসঅর্ডার দেখা যাবে, অস্বাভাবিকতা দেখা যাবে, তাই না? এবং এই যে হিমোগ্লোবিনের অনুপস্থিতি বা হিমোগ্লোবিনের কম উপস্থিতি, এই উপস্থিতিটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অ্যানিমিয়া। কি বলি? অ্যানিমিয়া বা বলি রক্তাল্পতা, তাই তো? অ্যানিমিয়া বা রক্তাল্পতা বলি। তাহলে হিমোগ্লোবিনের গঠন যদি ঠিকঠাক না হয়, তাহলে আমাদের শরীরে রক্তাল্পতা দেখা যাবে। আর রক্তাল্পতা হলে পরে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিবহন ঠিকঠাক হবে না। রিলেট করতে পেরেছো ব্যাপারগুলো কিরকম বলতে চাইলাম? তার মানে আমাদের শরীরে হিমোগ্লোবিন গঠনকারী আলফা এবং বিটা চেইন উৎপন্ন করতে পারে এমন জিন যেটা ক্রোমোজোমের মধ্যে আছে, সেটার যদি মিউটেশন হয়ে যায়, তাহলে এই আলফা এবং বিটা পলিপেপটাইড চেনগুলো ঠিকঠাক তৈরি হবে না। যদি না হয়, তাহলে আমাদের শরীরে হিমোগ্লোবিনের উৎপাদন ঠিকঠাক হবে না। আর যদি হিমোগ্লোবিন ঠিকঠাক উৎপাদন না হয়, তাহলে হিমোগ্লোবিনের অভাব দেখা যাবে। আর হিমোগ্লোবিনের অভাব দেখা গেলে সেই ঘটনাটাকে আমরা বলছি রক্তাল্পতা। আর রক্তাল্পতা বা অ্যানিমিয়া, আর অ্যানিমিয়া হলে পরে আমাদের শরীরে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পর্যাপ্ত পরিবহন হয় না। বুঝতে পেরেছ কি বললাম? এই যে ব্যাপারটা, যে হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটির জন্য, অর্থাৎ ঘুরিয়ে বললে হিমোগ্লোবিন গঠনকারী জিনের মিউটেশনের জন্য বা ত্রুটির জন্য যদি শরীরে রক্তাল্পতা দেখা যায়, তখন সেই ধরনের অস্বাভাবিকতা বা রোগটাকে বলা হয় থ্যালাসেমিয়া। কেন হিমোগ্লোবিনের গঠনটা তোমাদের আগে বুঝালাম, এবার বুঝতে পেরেছো? তাহলে থ্যালাসেমিয়া বুঝতে গেলে তোমাদেরকে হিমোগ্লোবিন বুঝতে হবে। তাহলে কি হলো, এই যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন গঠনকারী জিনের ত্রুটির জন্য বা মিউটেশন হওয়ার জন্য আমাদের শরীরে যদি রক্তাল্পতা দেখা যায়, তাহলে বা হিমোগ্লোবিনের গঠনের ত্রুটি দেখা যায়, তখন সেই ঘটনাটাকে বলা হচ্ছে, সেই রক্তাল্পতাকে বলা হচ্ছে থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া ইজ অন টাইপ অফ অ্যানিমিয়া। কেন হয়? ডিউ টু দ্য মিউটেশন ইন দ্য অটোজোমাল ক্রোমোজোম। গুড। অটোজোমাল ক্রোমোজোম না, অটোজোমাল জিন। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে, আমাদের শরীরের মধ্যে বা মানুষের মধ্যে কত জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া ক্রোমোজোম থাকে। তার মধ্যে 22 জোড়া, অর্থাৎ যদি আমরা হ্যাপ্লয়েড ধরি, তাহলে 22টা ক্রোমোজোমই হচ্ছে অটোজোমাল। এবার আমার প্রশ্ন হলো যে সব ক্রোমোজোমের কি এই থ্যালাসেমিয়ার জন্য জিনটা থাকে, বা হিমোগ্লোবিন গঠন করতে পারে এমন জিনগুলো কি সব ক্রোমোজোমেই থাকে, না কোনো একটা বিশেষ পার্টিকুলার ক্রোমোজোমে থাকে? সেটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে যে সমস্ত ক্রোমোজোমেই এই জিনগুলো থাকে না, বিশেষ একটা পার্টিকুলার ক্রোমোজোমের মধ্যে এই জিন থাকে। ঠিক আছে, তোমাদেরকে যেটা বললাম যে আলফা পলিপেপটাইড চেন, আলফা চেন বা আলফা পলিপেপটাইড চেন যেটা হিমোগ্লোবিন গঠন করে, আর একটা কি থাকে? বিটা পলিপেপটাইড চেন যেটা হিমোগ্লোবিন গঠন করে। তার মধ্যে আলফা পলিপেপটাইড চেন থাকে দুটো, বিটা পলিপেপটাইড চেন থাকে দুটো। আমাদের মধ্যে মানুষের যে 22 জোড়া অটোজোমাল থাকে, তার মধ্যে তাহলে কি হলো, ফার্স্ট ক্রোমোজোম, সেকেন্ড ক্রোমোজোম, থার্ড ক্রোমোজোম, ফোর্থ ক্রোমোজোম, ফিফথ ক্রোমোজোম, এভাবে চলতে থাকে পরপর একদম 22 পর্যন্ত। ঠিক আছে, এই এতগুলা অটোজোমালের মধ্যে আলফা চেন তৈরি করতে পারে যে জিনটা, সেই জিনটা উপস্থিত থাকে 16 নাম্বার ক্রোমোজোমে। কি বললাম, বোঝা গেল? 16 নাম্বার ক্রোমোজোম, সেই 16 নাম্বার ক্রোমোজোমে আলফা পলিপেপটাইড তৈরি করতে পারে হিমোগ্লোবিনের এমন জিনটা থাকে। আর বিটা চেন তৈরি করতে পারে সেই জিনটা কটা থাকে? বিটা চেন তৈরি করতে পারে সেই জিনটা কোথায় থাকে?
11 নম্বর ক্রোমোজোম। তাহলে অটোজোমের 11 নম্বর অটোজোমে এই বিটা চেন তৈরি করতে পারে এমন জিনটা থাকে। ঠিক আছে, এবার আমাদের শরীরে কতগুলো অটোজোম থাকে? জোড়ায় জোড়ায় 22 জোড়া থাকে। তার মানে যে 22 জোড়া, অর্থাৎ 1 নম্বর ক্রোমোজোম যদি এটা হয় তাহলে এটা দুটো থাকে। এই যে দুটো 1 নম্বর 1 জোড়া ক্রোমোজোম অটোজোমাল, বা 16 নম্বর ক্রোমোজোম যদি বলি তাহলে কটা থাকবে? দুটো থাকবে। তার মধ্যে একটা আসবে বাবার থেকে আর একটা আসবে মায়ের থেকে। তাহলে এই রকম 1 জোড়া ক্রোমোজোমকে আমরা কি বলি? সমসংস্থ ক্রোমোজোম। তাহলে সমস্ত ক্রোমোজোমগুলোই কি থাকে? সমসংস্থ অবস্থায় থাকে অটোজোমালগুলো বা সেক ক্রোমোজোমগুলো। তাহলে এই যে সমসংস্থ ক্রোমোজোম কি হয়? বাবার থেকে আসা 16 নম্বর ক্রোমোজোমও জিনটা থাকে, আলফা চেন তৈরি করতে পারে এমন। মায়ের থেকে আসা ক্রোমোজোমও সেই জিনটা থাকে। বুঝতে পেরেছো? এবং এই যে আলফা চেন তৈরি করতে পারে এমন জিনটা, দুটো জিন থাকে, সেই জিনগুলোকে বলা হয় HBA1 আর আরেকটা হচ্ছে HBA2। এটা যদি HBA1 হয়, এটা হচ্ছে HBA2। মায়েরও ঠিক সেরকমই থাকে। তাহলে এই যে দুটো জিন, এই দুটো জিন 16 নম্বর ক্রোমোজোমের থেকে আলফা চেন তৈরি করে। ঠিক আছে, এরা দুজন আলফা চেন তৈরি করে, এরা দুজন আলফা চেন তৈরি করে। ঠিক আছে, তাহলে দুটো আলফা চেন তৈরি করার জন্য টোটাল কটা জিনের প্রয়োজন পড়ছে? HBA1 আর HBA2 কটা? 4টে। একটা দুটো এদিকেও A1 আছে, তার মানে কি মায়েরও একটা HBA1 আছে, মায়েরও একটা HBA2 আছে। তার মানে টোটাল দুটো HBA1 এবং দুটো HBA2 জিন কিন্তু আছে। এই টোটাল 4টে জিন মিলে কি তৈরি করছে? দুটো আলফা পলিপেপটাইড তৈরি করছে। এই আলফা পলিপেপটাইড চেন তৈরি করছে। ঠিক আছে, এটা গেল আলফার ক্ষেত্রে। আর বিটার ক্ষেত্রে কি? বিটার ক্ষেত্রে এটা যদি 11 নম্বর ক্রোমোজোম, আমি কথা বলেছি 11 নম্বর ক্রোমোজোমে অবস্থিত, তাহলে 11 নম্বর ক্রোমোজোমে একটা আসে বাবার থেকে আসা আর একটা হচ্ছে মায়ের থেকে আসা। এই দুটো ক্রোমোজোমের মধ্যে দুটোতেই একটা একটা করে জিন থাকে। বাবার মধ্যে একটা থাকে, মায়ের মধ্যে একটা থাকে। কি জিন থাকে? বলা হচ্ছে HBB বা বিটা জিন বলা হয়। আমি HBB লিখলাম। তাহলে HBB জিন একটা বাবার মধ্যে থাকে, HBG জিন একটা মায়ের মধ্যে থাকে। ঠিক আছে, এই দুটো জিন মিলে কি করে? এই দুটো বিটা পলিপেপটাইড চেন তৈরি করতে পারে, যেটা কিনা হিমোগ্লোবিন গঠন করে। ঠিক আছে, এই গেল ব্যাপার। এইভাবে এটা আলফা পলিপেপটাইড চেন তৈরি হয় আর বিটা পলিপেপটাইড চেন হয়। তাহলে একটা একটা করে বিচার করছি, বিটাটাকে ছেড়ে দাও। কোনো একটা মানুষের মধ্যে যদি আলফা পলিপেপটাইড চেনের ত্রুটি ঘটে কিন্তু বিটা পলিপেপটাইড ঠিকঠাক আছে, তাহলে সেই মানুষের মধ্যে যে থ্যালাসেমিয়াটা ঘটে সেটাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া। কি বললাম? সেটাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া। আর কোনো মানুষের মধ্যে যদি আলফা পলিপেপটাইড চেনগুলো ঠিকঠাক তৈরি হয়ে থাকে কিন্তু বিটা পলিপেপটাইড চেনের ত্রুটি ঘটেছে, তখন সেই ধরনের রক্তাল্পতা বা থ্যালাসেমিয়াকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া। বোঝা গেছে এই পর্যন্ত? বিটা আলফা ঠিক আছে, অর্থাৎ মনে করো হিমোগ্লোবিনের এই দুটো হচ্ছে, এই দুটো হচ্ছে আলফা আর এটা হচ্ছে, এই দুটো হচ্ছে বিটা। মনে করো বিটার ত্রুটি ঘটছে, বিটা নেই, আলফাগুলো ঠিকঠাক আছে।
তাহলে এই ধরনের যে তাহলে কি হলো, হিমোগ্লোবিনের গঠনের পরিবর্তন ঘটলো। হিমোগ্লোবিনটা এইরকম ছিল, প্রথমে এইরকম ছিল, এবার কীরকম হয়ে গেল, এইরকম হয়ে গেল। তাহলে গঠনের পরিবর্তন ঘটলো, কিসের জন্য ঘটলো, বিটা চেনের জন্য ঘটলো। এইরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো বিটা থ্যালাসেমিয়া। এবার মনে করো বিটাটা ঠিকঠাক আছে, আলফার ত্রুটি ঘটেছে, তাহলে আলফা ত্রুটি ঘটার জন্য এরকম একটা আমরা হিমোগ্লোবিন পেলাম। তখন এটা আলফার যেহেতু ত্রুটি আছে, বিটা ঠিক আছে, তখন এই ধরনের থ্যালাসেমিয়াটাকে বলবো আলফা থ্যালাসেমিয়া। ঠিক আছে, বোঝা গেছে বিটা থ্যালাসেমিয়া এবং আলফা থ্যালাসেমিয়ার মধ্যে পার্থক্য। তাহলে আলফা থ্যালাসেমিয়া কখন ঘটবে, যখন আলফা পলিপেপটাইড চেনের ত্রুটি ঘটবে। আলফা পলিপেপটাইড চেনের ত্রুটি কখন ঘটবে, যখন আলফা পলিপেপটাইড তৈরি করতে পারে এমন জিনগুলোর ত্রুটি ঘটবে। এমন জিনগুলোর ত্রুটি কিভাবে ঘটতে পারে, তাদের মধ্যে মিউটেশন হয়ে গেল। মিউটেশন যদি হয়ে যায় তাহলে কি হবে, সে তার কোনো কাজ করতে পারবে না। বুঝতে পেরেছো, মিউটেশন যদি হয়ে যায় সে তার কোনো কাজ করতে পারবে না। সেটা আমরা কিভাবে বোঝাবো, এটা হচ্ছে এই ক্রোমোজোমগুলোই আঁকছি। মনে করো এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, ঠিক আছে। এবার এই ক্রোমোজোমের মধ্যে দুটো জিন আছে, এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, এখানে একটা আছে, এখানে আছে। এটা মায়েরটা একটা আঁকছি, ধরো এটা হচ্ছে HbA1 A2, এটা হচ্ছে HbA2 HbA1, ঠিক আছে। তাহলে এই চারটে জিনই আমি এখানে ওইভাবে দেখালাম। এবার ঘটনা হচ্ছে এই আলফা থ্যালাসেমিয়া ঘটতে গেলে আলফা চেনের ত্রুটি ঘটতে হবে। এই ত্রুটিটা কিভাবে ঘটবে, এই জিনের মিউটেশন হতে হবে বা অনুপস্থিত হতে হবে। তাহলে ধরো এই জিনটার মিউটেশন, একটা জিনের মিউটেশন ঘটলো, তাহলে আলফা পলিপেপটাইড একটু ক্ষতিগ্রস্ত হবে, হিমোগ্লোবিনটা একটু ক্ষতিগ্রস্ত হবে, তাহলে সামান্য একটু অ্যানিমিয়া দেখা যাবে। ধরো দুটো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তাহলে রক্তাল্পতা হিমোগ্লোবিনের গঠনের আরও পরিবর্তন ঘটলো, তাহলে আরও বেশি থ্যালাসেমিয়া হবে, রক্তাল্পতা দেখা যাবে। আর একটা অনুপস্থিত, তাহলে আরও বেশি কী হবে, গঠনের পরিবর্তন ঘটলো, তাহলে রক্তাল্পতাটা আর একটু বাড়লো, অর্থাৎ হিমোগ্লোবিনের গঠনের পরিবর্তন আরও বেশি হলো, তার ফলে হিমোগ্লোবিনের অক্সিজেন বহন ক্ষমতা কমে গেল। চারটে অনুপস্থিত, তাহলে কি হবে, কোনো আলফা পলিপেপটাইড চেনই থাকবে না। তাহলে কি হলো, সম্পূর্ণরূপে গঠন পরিবর্তন হয়ে গেল হিমোগ্লোবিনের, তাই কি না। তাহলে এই ক্ষেত্রে কি হলো, রক্তাল্পতা আরও বেশি হলো। তো এইরকম কটা জিন উপস্থিত কটা জিন অনুপস্থিত এর উপর ডিপেন্ড করে থ্যালাসেমিয়াকে ভাগ করা হয়। আলফা থ্যালাসেমিয়াকে একটা বলা হয় আলফা থ্যালাসেমিয়া মাইনর, মানে হচ্ছে কম মৃদু আলফা থ্যালাসেমিয়া, আর একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মেজর, অর্থাৎ হচ্ছে খুব ভয়ঙ্কর আলফা থ্যালাসেমিয়া। ঠিক আছে, এই আলফা থ্যালাসেমিয়া মাইনর এবং আলফা থ্যালাসেমিয়া মেজর কোনগুলোকে বলবো, বলছে যে আলফা থ্যালাসেমিয়া মাইনর হচ্ছে তোমার, যদি আলফা থ্যালাসেমিয়া মাইনর কতক্ষণ বলবো, যদি চারটে জিনের মধ্যে অন্ততপক্ষে একটা উপস্থিত থাকে। ধরো এখানে HbA1 HbA2, এটা HbA1 এটা HbA2, এই যে চারটে জিন, তার মধ্যে যদি একটা উপস্থিত থাকে, বাকিগুলো অনুপস্থিত বা মিউটেশন হয়ে গেছে, তাহলেও আমরা সেটাকে বলবো আলফা থ্যালাসেমিয়া মাইনর, অর্থাৎ থ্যালাসেমিয়াটা মৃদু হবে। কিন্তু যদি চারটের মধ্যে একটাও না থাকে, সবগুলোই যদি অনুপস্থিত থাকে, তখন সেই থ্যালাসেমিয়াটাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া মেজর। বুঝতে পেরেছো, সেটাকে বলা হয়। তাহলে কি হবে, সেক্ষেত্রে তো হিমোগ্লোবিনের আলফা পলিপেপটাইড চেন গঠনই হচ্ছে না। আর যদি গঠন না হয় তাহলে সেটা আমরা কি বলবো, একদম ভয়ঙ্কর রক্তাল্পতা। বুঝতে পেরেছো, এই ধরনের এটাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া মেজর। এই গেল আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। আর এবার বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আসি আমরা। এই আলফা থ্যালাসেমিয়া মাইনরের আবার ভাগ আছে, মাইনর 1 মাইনর 2, মেজরের একটাই, মাইনর 1 মাইনর 2, এগুলো অত
হেডেক না নিলেও হবে, শুধু মাইনর কোনটা মেজর কোনটা এটা মনে রাখবে। মাইনর মানে হচ্ছে কোনো একটা আলফা থ্যালাসেমিয়ার জন্য কোনো একটা জিন উপস্থিত থাকবেই, ঠিক আছে, বাবার এবং মায়ের থেকে আসা। আর মেজর মানে হচ্ছে একটা জিন উপস্থিত থাকবে না, ঠিক আছে। আর হচ্ছে এবার আসো বিটা পলিপেপটাইড চেনের ক্ষেত্রে কি জন্য, এই জন্য যে থ্যালাসেমিয়াটা হচ্ছে সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া, তাই তো। বিটা থ্যালাসেমিয়াটা কিরকম, বিটা থ্যালাসেমিয়া কিভাবে হবে, বিটার ক্ষেত্রে কি হয়েছিল, দুটো যে ক্রোমোজোম, সেই দুটো ক্রোমোজোমের মধ্যে প্রত্যেকটাতে একটা করে ছিল, এখানে একটা উপস্থিত, এখানে একটা, সেগুলো কি বলেছিলাম, এইচ বি বি, এইচ বি বি, একটা হচ্ছে মায়ের আর একটা হচ্ছে বাবার থেকে আসা ক্রোমোজোম। তার মধ্যে এই বিটা পলিপেপটাইড চেন তৈরি করতে পারে এই জিনগুলো আছে 11 নম্বর ক্রোমোজোম। আর ঘটনা হচ্ছে যে যেগুলো ওয়াইল্ড টাইপ, অর্থাৎ যেগুলোর মধ্যে কোনো মিউটেশন ঘটেনি, সেগুলোকে এইভাবে লেখা হয় এইচবি প্লাস, ঠিক আছে। আর যদি এই জিনটার মধ্যে মিউটেশন হয়ে যায় তখন এটাকে লেখা হয় এইচবি বি জিরো, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে যে যদি মিউটেশন হয়ে যায় তাহলে এটাকে কি লিখবো, এইচবি জিরো লিখবো, আর যদি মিউটেশন না হয় তাহলে কি লিখবো, এইচবি প্লাস লিখবো। সে তো ঠিক আছে, সেগুলো বুঝলাম, কিন্তু আপনি বলেন যে বিটা থ্যালাসেমিয়া মাইনর মেজর কিভাবে হচ্ছে। বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে মাইনর এবং মেজর আছে। বিটা থ্যালাসেমিয়া সংক্ষেপে লিখলাম, একটা হচ্ছে মাইনর আর একটা হচ্ছে মেজর। এইগুলো কিভাবে হয় সেগুলো বলেন। সেগুলো যদি বলতে যাই তাহলে দেখা যাচ্ছে যে এই দুটো জিনের মধ্যে যদি একটার মিউটেশন ঘটে, ধরো সাপোজ এটার মিউটেশন ঘটে গেছে, তাহলে এটাকে এরকম লিখবো, কিন্তু এটা তো মিউটেশন ঘটেনি, এটা তো অরিজিনালটা আছে। এই দুটো জিনের মধ্যে একটার মিউটেশন আর একটা যদি স্বাভাবিক থাকে তাহলে সেই ক্ষেত্রে যে বিটা থ্যালাসেমিয়াটা হয় সেটা বলা হয় বিটা থ্যালাসেমিয়া মাইনর, বোঝা গেছে। আর যদি এমন ঘটনা ঘটে যে দুটোর মধ্যে দুটোই মিউটেশন হয়ে গেছে তাহলে এই ক্ষেত্রে তো কোনো বিটা চেন তৈরি হচ্ছে না, কোনো বিটা চেন তৈরি হচ্ছে না। যদি বিটা চেন তৈরি না হয় তাহলে হিমোগ্লোবিনের গঠনটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে হিমোগ্লোবিনের অক্সিজেন বহন ক্ষমতা অনেক কমে যাবে। এই ধরনের যদি ঘটনা ঘটে সেখানে যে থ্যালাসেমিয়া বা রক্তাল্পতাটা সেটা ভয়ঙ্কর রূপ নেবে, তাই না। তাহলে এইটাকে বলা হচ্ছে, যেহেতু এটা বিটা চেনের জন্য হচ্ছে তাই বলা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর, যদি দুটোই মিউটেশন ঘটে যায়। বুঝতে পেরেছো কি বললাম। এই হচ্ছে তোমার বিটা থ্যালাসেমিয়া এবং আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া মেজর, আলফা থ্যালাসেমিয়া মেজর, বিটা থ্যালাসেমিয়া মাইনর, আলফা থ্যালাসেমিয়া মাইনর। মোটামুটি এইটুকু কনসেপ্ট তোমাদের দরকার আছে, এইটুকু কনসেপ্ট যদি তোমাদের থাকে ক্লাস 12-এ তাহলে যথেষ্ট, ঠিক আছে। এবার আমরা দেখব যে ঠিক আছে, আমরা দেখলাম যে এইভাবে বিটা থ্যালাসেমিয়া অ্যাকচুয়ালি ভাবে হয়। থ্যালাসেমিয়া অ্যাকচুয়ালি হচ্ছে কি, রক্তাল্পতাজনিত একটা রোগ, হিমোগ্লোবিনের জন্য ঘটে, এবং এই হিমোগ্লোবিন কোথায় থাকে, আরবিসিতে থাকে, সেটা আমরা জানি। অর্থাৎ হিমোগ্লোবিন নষ্ট হয়ে যাচ্ছে মানে কি, আরবিসি নষ্ট হচ্ছে। এই ঘটনাটা আমাদের এখান থেকে বুঝে নেওয়া দরকার। ঠিকই আছে, ঘটনা কোনো সমস্যা নেই। এবার হচ্ছে যে এই যে থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে, তো এর লক্ষণগুলো কি, আমরা তো জিন দেখতে পাবো না। জিন দেখতে গেলে তো ল্যাবরেটরি যেতে হবে। তাহলে আমরা বাইরে থেকে কি করে বুঝবো যে এই মানুষটা থ্যালাসেমিয়া আছে, বা স্বাভাবিকভাবে জিনের আমরা যদি না করি, জিনের যদি আমরা সিকোয়েন্স না করি, তার স্বাভাবিক টেস্টগুলো করে, যেগুলো ল্যাবে করা যায়, যেমন যকৃতের টেস্ট, হৃৎপিণ্ডের টেস্ট, বা লিভার মানে তো যকৃৎ, স্প্লিনের টেস্ট, এইগুলো, বা প্লিহা বলে যেটাকে বাংলায়, এইগুলোর টেস্ট করে আমরা কিভাবে বুঝবো যে থ্যালাসেমিয়া হয়েছে না হয়নি। তার মানে লক্ষণগুলো আমাদেরকে জানা দরকার। তো এই থ্যালাসেমিয়ার লক্ষণগুলো যদি আমরা দেখি তাহলে প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে অ্যাকুমুলেশন অফ আয়রন। কি বললাম, অ্যাকুমুলেশন অফ আয়রন।
অ্যাকুমুলেশন অফ আয়রন মানে মানে হচ্ছে লোহা জমে যাওয়া। লোহা জমা, অতিরিক্ত পরিমাণে লোহা জমে যাওয়া মানে মানে হচ্ছে আমাদের শরীরে যে আরবিসি থাকে, সেই আরবিসির মধ্যে কি থাকে? আরবিসির মধ্যেই তো হিমোগ্লোবিন থাকে, তাই কি না? জানি। এবার আমাদের শরীরের এই আরবিসি বা হিমোগ্লোবিন কোথা থেকে তৈরি হয় এটাও তোমরা জানো, বলো। বোন ম্যারো থেকে তৈরি হয়। কোথা থেকে তৈরি হয়? বোন ম্যারো থেকে তৈরি হয়, তাই তো। বোন ম্যারো থেকে বা অস্থিমজ্জার মধ্যে যে হিমোসাইটোব্লাস্ট যে স্টেম সেলগুলো আছে, অত যদি মনে রাখতে অসুবিধা হয় সমস্যা নাই। এই বোন ম্যারোর মধ্যে যে হিমোসাইটোব্লাস্ট সেলগুলো আছে, স্টেম সেল, সেখান থেকে হিমোগ্লোবিন তৈরি হয়, আরবিসি তৈরি হয়। তা আরবিসি ওখান থেকে তৈরি হচ্ছে মানে হিমোগ্লোবিন ওখান থেকে তৈরি হচ্ছে। এবার ঘটনা হচ্ছে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এই আরবিসি বা হিমোগ্লোবিন খুব তাড়াতাড়ি নষ্ট হয়, কারণ এগুলো সম্পূর্ণ গঠন তো থাকে না, অস্বাভাবিক গঠন, তার জন্য তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবার যখন আরবিসিগুলো নষ্ট হয়ে যায় তখন কি হয়? আরবিসির মধ্যে কি আছে? হিমোগ্লোবিন আছে। আর হিমোগ্লোবিনের মধ্যে তোমাদেরকে প্রথমেই বলেছি হিম পার্টে কি থাকে? লোহা থাকে। এবার এই লোহাগুলো জমা হয়ে যায়। এই হিমোগ্লোবিনের যে লোহাগুলো আছে সেগুলো শরীরের, এটা যদি একটা মানুষ হয়, এই মানুষের বিভিন্ন জায়গায় এই লোহাগুলো জমা হয়ে যায় আরবিসি নষ্ট হওয়ার পর। এটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগের একটা লক্ষণ। বুঝতে পেরেছো? এবার আমাদের যে প্লিহা থাকে বা স্প্লিন থাকে, সেই স্প্লিনের কি ঘটনা ঘটে? স্প্লিনের মধ্যে তোমার এই লোহা বা নষ্ট হওয়া যে আরবিসি, সেগুলো এসে জমা হয়। এবার কি হয়? এগুলো এসে জমা হচ্ছে কিন্তু অপসারণ ঘটছে না। এর ফলে এই স্প্লিনটা আকারে বড় হয়ে যায়। স্প্লিন বা এটাকে বাংলায় বলা হয় প্লিহা, এই প্লিহার আকার বৃদ্ধি পায়। এই প্লিহার আকার বৃদ্ধি পাওয়াটাকে বলা হচ্ছে স্প্লিনোমেগালি। তাহলে স্প্লিনোমেগালি দেখা যায়। স্প্লিনোমেগালি মানে হচ্ছে স্প্লিন বড় হয়ে যাওয়া, বাংলায় যেটাকে বলা হয় স্প্লিন বড় হয়ে যাওয়া, মেগালি মানে হচ্ছে বড় হয়ে গেছে। তো স্প্লিনোমেগালি, স্প্লিন বড় হয়ে গেছে বাংলায় বলা হচ্ছে, কিন্তু ইংলিশে এটাকে বলা হয় স্প্লিনোমেগালি। তো স্প্লিনোমেগালি এটা একটা লক্ষণ। তাহলে প্রথম লক্ষণ হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় লোহা অতিরিক্ত পরিমাণে জমা হয়ে যাওয়া। দ্বিতীয় লক্ষণ হচ্ছে স্প্লিনোমেগালি, অর্থাৎ স্প্লিনটা বড় হয়ে যাওয়া। 3 নম্বর, তোমরা দেখো যে এই যে আরবিসি, হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত কি আরবিসি অতিরিক্ত পরিমাণে নষ্ট হচ্ছে শরীরে। তার মানে বডি কি চাইবে? যে যেহেতু নষ্ট বেশি হচ্ছে, বেশি তৈরি করি। তাহলে আমাদের যে অস্থিমজ্জা, সেই অস্থিমজ্জার ভেতর থেকে, এটা যদি অস্থিমজ্জা হয়, সেখান থেকে বেশি পরিমাণে আরবিসি গঠন হবে। এবার যখনই কোনো একটা বেশি পরিমাণে আরবিসি গঠন করতে চাইবে, তখন কি হবে? সেখানকার স্টেম সেলগুলো বেশি কাজ করবে। তাহলে বেশি আরবিসি তৈরি করতে গিয়ে কি হবে? এই যে অস্থির যে স্বাভাবিক গঠন, সেটা নষ্ট হবে, স্বাভাবিক গঠন হবে না। তুমি যদি এখন বেশি পরিমাণে পরিশ্রম করতে চাও, তুমি সারাদিনে হয়তো 8 ঘন্টা কাজ করতে পারো, তুমি দেখা যাচ্ছে ঘুমোচ্ছই না, 24 ঘন্টায় কাজ করতে, তাহলে তোমার অসুস্থতা বাড়বে, তোমার শারীরিক গঠনের পরিবর্তন ঘটবে, তুমি একটু দুর্বল হয়ে পড়বে। অস্থি মজ্জার ক্ষেত্রেও তাই, অস্থিগুলো কি হয়? দুর্বল হয়ে যায়। অর্থাৎ কি হয়? হাড়ের বা অস্থির অস্বাভাবিক গঠন দেখা যায়। ঠিক আছে? আর অস্থি কি হয়? অস্থি ভঙ্গুর প্রকৃতির হয়ে যায়। এটাও একটা কি হয়? এটাও হচ্ছে একটা লক্ষণ থ্যালাসেমিয়ার, এটা একটা লক্ষণ। বুঝা গেছে? বিশেষ করে তোমার আমাদের যে করটি আছে, অর্থাৎ মস্তিষ্কের যে খুলি, সেখানকার যে অস্থি, এবং আমাদের মুখমণ্ডলের হাতের এবং পায়ের যে হাড়গুলো আছে, মুখমণ্ডলের যে হাড়গুলো আছে, সেইগুলোর বৃদ্ধি বেশি ঘটে। ঠিক আছে?
এই থ্যালাসেমিয়া হলে পারে। এটা হচ্ছে তোমার থ্যালাসেমিয়া রোগের লক্ষণ গেল। তোমরা বলতে পারো যে স্যার থ্যালাসেমিয়া রোগের লক্ষণ তো জেনে গেলাম, আমরা দেখেছিলাম যে হিমোফিলিয়া বা বর্ণান্ধতা, সেক্ষেত্রে কিন্তু সেগুলোও ছিল জিন ঘটিত রোগ, কিন্তু সেগুলো সেক্স ক্রোমোজোম বা এক্স ক্রোমোজোমের জন্য। এইগুলোও জিন ঘটিত রোগ, অটোজোমাল হলে কি হয়েছে, এগুলো তো জিন ঘটিত রোগ। তাহলে আমরা দেখেছিলাম যে সেখানে একটা বংশগতি দেখা গিয়েছিল, যে বাবা মায়ের যদি হিমোফিলিয়া বা বর্ণান্ধতা হয়েছিল, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম ছেলে মেয়ের মধ্যেও সেই রকম, তাদের সন্তানের মধ্যেও সেই রোগটা দেখা গিয়েছিল। এখন আপনি বলুন, যে আমাদেরকে বোঝান যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি এরকম হয়, বংশ পরম্পরায় সঞ্চারিত হয়? তোমরা এই কোশ্চেনটা করতেই পারো, বা বলতে পারো যে যদি হয় তাহলে কিভাবে হয়। এক কথায় থ্যালাসেমিয়ার বংশগতি কীরকম, এই কোশ্চেনটা হতেই পারে, তোমরা আমাকে করতেই পারো, এবং পরীক্ষাতেও জিজ্ঞেস করতে পারে। তাহলে আমরা সেটা দেখব কিভাবে হয়। থ্যালাসেমিয়ার বংশগতি কেমন? কেমন থ্যালাসেমিয়ার বংশগতি কীরকম? ধরো যে এটা হচ্ছে বাবা, থ্যালাসেমিয়া বংশ পরম্পরা সঞ্চারিত হয়, ঠিক আছে। এটা হচ্ছে মা, বাবার মধ্যে মনে করো এই দুটো ক্রোমোজোম আছে, মায়ের মধ্যে মনে করো এই দুটো ক্রোমোজোম আছে, ঠিক আছে। এবার মনে করো যে বাবার মধ্যে একটা জিন, প্রথমে যেহেতু আমরা বংশগতি বলছি, বংশগতি বলার আগে আমার উচিত ছিল বলা, এটা হচ্ছে থ্যালাসেমিয়া দুই প্রকার হয়, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তো আমি যখন বংশগতি বলবো তোমাকে তখন বলে দেবো যে আলফা থ্যালাসেমিয়া না বিটা থ্যালাসেমিয়া। যদি আলফা থ্যালাসেমিয়ার বংশগতি আমরা প্রথমে দেখি, তাহলে আলফা থ্যালাসেমিয়া কটা জিনের জন্য হয়? 4টে জিনের জন্য হয়। তাহলে বাবার মধ্যে যদি 4টে আলফা থ্যালাসেমিয়া জিন স্বাভাবিক থাকে, তাহলে কি বাবার থ্যালাসেমিয়া হবে না। এবার মনে করো বাবার মধ্যে একটা অনুপস্থিত আছে, তার মানে বাবার মধ্যে একটা অনুপস্থিত আছে, তার মানে বাবা কি হলো? মৃদু থ্যালাসেমিয়া, তার মানে বাবার মধ্যে থ্যালাসেমিয়া হয়নি, মৃদু হালকা থ্যালাসেমিয়া আছে, বাবা হচ্ছে বাহক। এরকম মায়ের মধ্যেও মনে করো যে 4টের মধ্যে মনে করো যে মায়ের মধ্যে দুটোই অনুপস্থিত, ঠিক আছে, দুটোই অনুপস্থিত। এই ক্ষেত্রে মাও হচ্ছে বাহক। কেমন? মৃদু থ্যালাসেমিয়া আছে মায়েরও। এবার সন্তানদের মধ্যে কি হবে? গ্যামেট তৈরি করো। এই ক্ষেত্রে এই গ্যামেট, এরকম একটা গ্যামেট হবে, এই ক্ষেত্রে এরকম হবে। এই ক্ষেত্রে গ্যামেট তৈরি করো, ক্রোমোজোম সেপারেট হয়ে যাবে, এরকম 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 হবে। এবার যদি এই গ্যামেটটার সঙ্গে এই গ্যামেটের মিলন ঘটে, তাহলে কি রকম হবে? দুটোই স্বাভাবিক জিন আছে দুটো ক্রোমোজোমে, তার মানে এটা হচ্ছে স্বাভাবিক, কোনো থ্যালাসেমিয়া এর মধ্যে দেখা যাবে না, তাই না? এবার এই ক্রোমোজোমটার সঙ্গে যদি এই ক্রোমোজোমটার মিলন ঘটে, তাহলে কি হবে? এর মধ্যে দুটো জিন আছে কিন্তু এর মধ্যে একটা আছে, তার মানে কি হলো? এ মৃদু থ্যালাসেমিয়া হলো, তাই তো, থ্যালাসেমিয়া মাইনর। এবার যদি এমন হতো যে এটার সঙ্গে এই ক্রোমোজোমটার মিলন হলো, তাহলে কি হবে? এই ক্ষেত্রে দেখো দুটো আছে, এই ক্ষেত্রে এটা তো ছিল না, এটা তো ছিল না, তাহলে না থাকলেও মৃদু হবে। এই ক্ষেত্রে দেখো দুটো আছে, এই ক্ষেত্রে নাই, তাহলে এটাও কি হবে? মৃদু থ্যালাসেমিয়া। আর এটার সঙ্গে যদি এটার হতো, তাহলে এটা মৃদু থ্যালাসেমিয়া কিন্তু অতিরিক্ত, জাস্ট মৃদু থ্যালাসেমিয়া, একদম থ্যালাসেমিয়া মেজরের আগের স্টেজ,
এখানে একটি মাত্র উপস্থিত আছে, এটাও মৃদু থ্যালাসেমিয়া, তাই না? এরকম ভাবে বংশগতি হচ্ছে। এবার মনে করো বাবার মধ্যেও একটা নেই, দুটো জিন অনুপস্থিত, মায়ের মধ্যেও দুটো জিন অনুপস্থিত। তাহলে তাই যদি হতো, তাহলে এখানে কি হতো, তাহলে বাবাও বাহক মাও বাহক, কিন্তু এই ক্ষেত্রে যে রোগটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এইখানে কি হচ্ছে, এটা তো অনুপস্থিত, এটা তো অনুপস্থিত। এবার এই ক্রোমোজোমটার সঙ্গে যদি এই ক্রোমোজোমটার মিলন ঘটে, তাহলে কি হবে, এরকম আমরা একটা জিন পাবো যেখানে এরকম একটা ক্রোমোজোম পেয়ার পাবো যেখানে কোনো জিনই নেই, সবই অনুপস্থিত। তাহলে এই ক্ষেত্রে আর মৃদু হবে না থ্যালাসেমিয়াটা, এটা হবে মেজর বা অতিরিক্ত, এটা হচ্ছে অ্যাকচুয়ালি থ্যালাসেমিয়া মেজর হবে। এইরকম ভাবে কি হয়, বিটা থ্যালাসেমিয়ার বংশগতি হয়। ঠিক আছে, এটা কি বললাম, সরি বিটা থ্যালাসেমিয়া না, আলফা থ্যালাসেমিয়া, এইরকম ভাবে হয়। এবার যদি বিটা থ্যালাসেমিয়া বলি, বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয়, মাত্র দুটো জিন থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে। আর এটা যদি আঁকি, এখানে একটা থাকে, এখানে একটা থাকে। সাপোজ মনে করো মায়ের মধ্যে একটা নেই, তাহলে মায়ের মধ্যে এরকম মা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া বাহক, বাবার মধ্যেও একটা নেই, বাবা বিটা থ্যালাসেমিয়া বাহক। তাহলে বাবার এই ক্রোমোজোমের সঙ্গে যদি এই মায়ের এই ক্রোমোজোমটার মিলন ঘটে, তাহলে কি হবে, স্বাভাবিক সন্তান হবে। কিন্তু এই ক্রোমোজোমটার সঙ্গে যদি এই ক্রোমোজোমটার মিলন ঘটে, তাহলে কি সন্তান হবে, বিটা থ্যালাসেমিয়া মেজর হবে, তাই না? একটা বিটা থ্যালাসেমিয়া হবে। আর বাবার যদি এটার সঙ্গে মায়ের এটার হয়, তাহলে কি হবে, এই ক্ষেত্রে একটা উপস্থিত আছে আর একটা অনুপস্থিত আছে বা মিউটেশন হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, বিটা থ্যালাসেমিয়া মাইনর। বুঝতে পেরেছো? এইভাবে বিটা থ্যালাসেমিয়া বংশগতি নির্ণয় করা হয়। বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝেছো। না বুঝতে পারলে ডাউট ক্লিয়ারিং সেশন আছে, তখন আমাকে জিজ্ঞেস করবে। কেমন? আজকের মতো এখানেই শেষ করলাম, এবং সেই সঙ্গে সঙ্গে এই যে চ্যাপ্টারটা বংশগতি ও প্রকরণ, এটা আমাদের শেষ হলো। ঠিক আছে, পরের দিন আমরা এর পরের চ্যাপ্টারটা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, সেটা আমরা শুরু করব। কেমন? তোমরা আজকে এটা পড়ো, এই পর্যন্ত দেখো, কোথাও কোনো সমস্যা হলে পরে আমাকে বলবে। থ্যাংক ইউ।